হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেনের 2024-এর পরিমিতি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটি আমাদের বলা হচ্ছে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই চৌবাচ্চায় আরও কত লিটার 630 লিটার জল ঢালা হলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে যদি এটা একটা আয়তঘনাকার চৌবাচ্চা হয়, যদি এটি একটি আয়তঘনাকার চৌবাচ্চা হয়, তাই তোমাকে কোশ্চেন বলা হয়েছিল চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, মানে মনে করো এই যে অর্ধেক পরিমাণ জল কি আছে, পূর্ণ আছে। ঠিক আছে, এই অর্ধেক পরিমাণ জল কি আছে, পূর্ণ আছে। এবার বলা হচ্ছে তুমি এর মধ্যে আরো কি করলে, এর মধ্যে আরো 630 লিটার জল ঢাললে। এই জল ঢালার পর এর উচ্চতা বা গভীরতা কতটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে করছি এর গভীরতা কতটা বৃদ্ধি পাবে। পরে জল ঢালার পর মনে করো গভীরতা কত হয়ে গেল, মনে করো গভীরতা হয়ে গেল এইটুকু। তাহলে এইটুকুকে যদি আমরা এইচ ধরি, তাহলে এর গভীরতা কত ধরে নেব, এইচ বৃদ্ধি পাবে। তাহলে আমরা ধরে নেব, ধরি গভীরতা বৃদ্ধি পাবে এইচ, গভীরতা বৃদ্ধি পাবে এইচ ডেসিমিটার। কারণ কি, কারণ আমরা এখানে যেহেতু লিটার আছে, তাহলে আমরা যদি ডেসিমিটার ধরি তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এইচ ডেসিমিটার ধরলাম। দৈর্ঘ্য আমাদের কাছে বলে দিয়েছে, দৈর্ঘ্য কত বলে দিয়েছে 2.1 মিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার করতে গেলে কি করতে হয়, মিটার থেকে ডেসি করতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে এটা কি হয়ে যাবে, 21 ডেসিমিটার হয়ে যাবে। ঠিক আছে, প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ আমাদের কাছে বলে দেওয়া আছে 1.5 মিটার। তাহলে 1.5 মিটার থেকে যদি ডেসিমিটার করি সেটা হয়ে যাবে 15 ডেসিমিটার। কারণ মিটার থেকে ডেসি করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, আর 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য, জন্য পয়েন্টটা পেছনে চলে যাবে। তাহলে 15 ডেসিমিটার। তাহলে আমরা আয়তন বের করতে পারবো। তাহলে আয়তন ইকুয়াল টু কি হয়ে যাবে, আয়তনের সূত্র কি আমাদের কাছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আমাদের কাছে 21, প্রস্থ কত আমাদের কাছে 15, ইন্টু উচ্চতা আমাদের কাছে কত, এইচ। তাহলে এই যে 21 15 ইন্টু এইচ, শর্তে আমরা লিখতে পারবো, শর্তে 21 ইন্টু 15 ইন্টু এইচ মানে কত হয়ে যাবে, 630। 21 ইন্টু 15 ইন্টু এইচ মানে কত হয়ে যাবে, 630। তাহলে আর এই যে এটা আমরা পেয়েছিলাম ঘন ডেসিমিটারে, মাথায় রাখবে আয়তন পেয়েছিলাম ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানেই হলো লিটার, ওই জন্য আমরা শর্তে অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে, 630 বাই 21 ইন্টু 15। যদি 21 দিয়ে কাটাকুটি করো তাহলে কত আসবে, 30। 30 দিয়ে 15 দিয়ে কাটাকুটি করলে 2, তার মানে এইচ ইকুয়াল টু আসবে 2 ডেসিমিটার। তাহলে এইচ এর অর্থাৎ জলের গভীরতা কত বাড়বে, 2 ডেসিমিটার গভীরতা বাড়বে। নেক্সট, পরের প্রশ্নটি কি বলা হচ্ছে, 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে। তাই তোমাকে বলেছে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট। তার মানে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট। তাহলে মনে করো একটা পাম্প সেট কি আছে, যার মধ্যে পাইপ যুক্ত আছে কত, 14 সেমির। ঠিক আছে, তাহলে মনে করো এই যে পাইপটির যে ব্যাস, সেই ব্যাস অর্থাৎ ব্যাস যেটা, সেটা বলে দিয়েছে 14। তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ আমাদের এইটা যে ব্যাসার্ধ সেটা আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, 7 সেমি। ঠিক আছে, কারণ এখানে সেমি বলেছিল। এবার এখানে বলা হচ্ছে একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করবে, মিনিটে 2500 মিটার, এই কথাটার মানেটা কি, এই কথাটার মানেটা হলো 1 মিনিটে 2500 মিটার পর্যন্ত জল যায়। তাহলে এই যে 1 মিনিটে যে জলটা যায় সেটাই হয়ে যাবে পাইপটির উচ্চতা, অর্থাৎ উচ্চতা ইকুয়াল টু কত হয়ে যাবে, 2500 মিটার। তার মানে মিটার থেকে যদি তুমি ডেসিমিটার করে নাও, কারণ আমাদের কিলো লিটার বলেছে, তার মানে লিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার করতে হলে তোমাকে, আচ্ছা অঙ্কে আমরা করে নেব। তাহলে এইচ আমাদের কোনটা বুঝতে পারলে, মিনিটে যত মিটার আমাদের বলে দেবে সেটা হয়ে যাবে আমাদের এইচ। এবং তোমাকে এখানে কোশ্চেন জিজ্ঞাসা করেছে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে আমাদের কত মিনিট, 1 ঘন্টা আমাদের হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা কি করব,
যেহেতু এটা পাইপটা কেমন দেখতে, পাইপ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে, তাহলে চোঙের মতো দেখতে হলে আমাদের আয়তন বের করার সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা আগে ব্যাসার্ধ লিখে নিই। পাইপের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 14/2 মানে হচ্ছে 7 সেমি। আচ্ছা, সেমি থেকে আমরা যদি ডেসিমিটার করে নিই তাহলে কত আসবে? 7/10, কারণ হচ্ছে ডেসিমিটার থেকে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা আসবে 0.7 ডেসিমি। 0.7 ডেসিমি, এটাই আমাদের কি? এটাই আমাদের হচ্ছে আর। এবার পাইপের উচ্চতা বা পাইপের দৈর্ঘ্য যদি কেউ লিখো তাও হবে। তো পাইপের উচ্চতা বা দৈর্ঘ্য একই জিনিস, ঠিক আছে? উচ্চতা বা দৈর্ঘ্য, তাহলে এটা কত হয়ে যাবে? 2500 মিটার। তাহলে মিটার থেকে আমাদের কি করতে হবে? ডেসিমিটার করতে হবে। তাহলে মিটার ডেসি, অর্থাৎ আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে কারণ 10 গুণ, তাহলে 25,000 ডেসিমিটার। এবার আমাদের কি দরকার? এটাই আমাদের কি? এইচ, ঠিক আছে? তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে আয়তন। তো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটাই যদি হয় তাহলে কি আসবে? 22/7 ইন্টু আর এর ভ্যালু কত আমাদের কাছে? 7/10 রাখতে পারো তুমি, বা 0.7 রাখতে পারো, ঠিক আছে? আমি মনে করি এখানে 7/10 বসাচ্ছি, কারণ 0.7 বসালে আবার আমাকে পয়েন্ট উঠাতে হবে। তাহলে 7/10 দুবার আমাদের লিখতে হবে, কারণ আর স্কোয়ার ছিল, ইন্টু এইচ আমাদের কাছে কত হলো? 25,000, ঠিক আছে? বুঝতে পারলে? আমরা 0.7 না লিখে আমরা 7/10 ডেসিমিটারই রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই যদি হয় তাহলে 0 0, এখানকার একটা শূন্য কেটে গেল। আচ্ছা, 7-এর সাথে একটা 7 কেটে গেল, তাহলে আমাদের গুণ করতে হবে 25 ইন্টু 7 ইন্টু 22, আর শেষে একটা শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে 25 আর 22 গুণ করলে কত হয়? 25 আর 22 গুণ করে নেবে, তাহলে 25 আর 22 গুণ করলে কত হয়? 550। তাহলে 550-এর সাথে 7 গুণ করে নেবে, তাহলে 0 7 5 35 5 হাতে রাখলো 3, 7 5 35, 3 38, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা হয়ে যাবে 38,500 ঘন ডেসিমি, মানে হচ্ছে লিটার, ঠিক আছে? তাহলে 38,500 লিটার। এবার তোমাকে এটা ছিল হচ্ছে 1 মিনিটে, কারণ তোমাকে মিনিটে বলে দিয়েছিল 2500 মিটার জল সেচ করতে পারে, ঠিক আছে? কোশ্চেনে বলে দিয়েছিল মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। তাহলে আমরা 1 মিনিটে পেয়ে গেলাম, তাহলে 1 ঘন্টায় বের করে নেবো, ঠিক আছে? এর পরের স্টেপটা আমরা এখানে করে নিচ্ছি। তাহলে 1 মিনিটে জল সেচ করে 38,500 লিটার। তাহলে আমাদের 60 মিনিটে, কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 38,500 ইন্টু 60, তাহলে 0 3টা শূন্য থেকে গেল, 6 দিয়ে যদি আমরা গুণ করি, 6 5 30, 0 হাতে থাকলো 3, 6 হাতে 48, 3 51, 1 হাতে থাকলো 5, 6 3 18, 18 আর 5 কত হয়? 18 আর 5 হয় 23। তাহলে এত লিটার আমাদের কাছে আসলে, এবার আমাদের লিটার জানতে চাইনি, আমাদের কিলো লিটার জানতে চেয়েছে। তাহলে লিটার থেকে কিলো লিটার করতে গেলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2310, 3টা শূন্য বাই 1000, এটা হয়ে যাবে কিলো লিটার। আর যদি এটাই কিলো লিটার হয় তাহলে 3টা শূন্য কেটে যাবে, তাহলে আমাদের উত্তর আসবে 2310 কিলো লিটার, ঠিক আছে? 2310 কিলো লিটার, 2310 কিলো লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ 5 সেমি ও অন্তর্ব্যাসার্ধ 4 সেমি, নলটির সমগ্রতল যদি 1188 বর্গ সেমি হয় তাহলে নলটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, তোমাকে বলা হয়েছে আমি ছবিটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বড় করেই আঁকছি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। আচ্ছা, তোমাদের বলা হয়েছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার, ফাঁপা যেহেতু বলেছে তাহলে ভেতরে একটা ফাঁকা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির্ব্যাসার্ধ তোমাদের বলে দিয়েছে কত? 5 সেমি। তাহলে এখান থেকে বহির্ব্যাসার্ধ এটা কত বলে দিয়েছে? 5 সেমি, হ্যাঁ। এবং তোমাকে বলেছে অন্তর্ব্যাসার্ধ 4 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ মানে এই যে ভেতরের অন্তর্ব্যাসার্ধ এটা কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 4 সেমি। এবার বলা হচ্ছে নলটির যদি সমগ্রতল 118 হয়, তাহলে দেখো সমগ্রতল মানে কি? মানেটা হলো এই যে বাইরের যে পুরো তলটা এটা, ভেতরের যে ফাঁপা অংশ সেটা, এবং মাথায় রাখবে এই যে দেখো উপরের যে পোর্শনটুকুটা আছে, অর্থাৎ যে চওড়া ব্যাসযুক্ত একটা পোর্শন আছে,
আর এর নিচেও যে চওড়া ব্যাসযুক্ত একটা পোর্শন আছে, এই পুরোটা নিয়েই কিন্তু সমগ্রতল। মাথায় রাখবে, অনেকেই কি করে শুধু বাইরেরটা নিল আর ভেতরেরটা নিল, তাহলে ভাবে যে সমগ্রতল, কিন্তু না, সেটা না। এই যে চওড়া অংশটুকুটা, অর্থাৎ এই যে মার্ক করা অংশটুকুটা, ভেতরের টুকুটা ফাঁপা, কিন্তু এই টুকুটা তো আছে, তাহলে ওই যে অংশটা ওটাও কিন্তু তোমাদের নিতে হবে। তাহলে অন্তর ব্যাসার্ধ আমাদের কাছে কত বলে দিয়েছে? অন্তর ব্যাসার্ধ আমাদের কাছে বলে দিয়েছে 4 সেমি, যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে R1, এবং বহির ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে 5 সেমি, এটার নাম দিলাম আমরা R2, এটার নাম দিলাম হচ্ছে আমরা R2। তাহলে আমাদেরকে সমগ্র তল বের করতে হবে। তাহলে সমগ্র তলের সূত্র কি? সমগ্র তলের সূত্রটা কি? সমগ্র তলের সূত্র হলো, দেখো, বাইরের আমরা জানি চোঙের ক্ষেত্রে তোমার পার্শ্বতল কি হয়? পার্শ্বতল হয়ে যায় বা বক্রতল 2πr(h), তো বাইরেরটার জন্য 2πr2h প্লাস ভেতরেরটার জন্য কি হবে? 2πr1h। এবার এই যে ওপরের যে পোর্শনটুকুটা বাকি আছে আর নিচের যে পোর্শনটুকুটা বাকি আছে, তার জন্য কি হবে? তো যেহেতু এটা একটা বৃত্তাকার অংশ, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? πr²। তো এখানে যেহেতু ভেতরটা ফাঁপা, তাহলে কি হবে? পাই বড় হাতের R2² মাইনাস পাই ছোট হাতের R1²। এটা কয়বার নিতে হবে তোমাকে? এটা হচ্ছে 2 বার নিতে হবে। তুমি চাইলে পাই কমন নিয়েও নিতে পারতে, ঠিক আছে? কারণ দুবার কেন নিলাম বলো তো? কারণ দুটোর জন্য। এবার আমরা এই যে এই পোর্শনটুকুটা বের করলাম, মানে কি? মানেটা হলো, এই যে দেখো, যদি আমরা আপার ভিউ দেখি তাহলে এই যে এরকম থাকে। তাহলে যদি এটা R2 হয়, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত? পাই R2², আর মাইনাস এই ভেতরের অংশটুকুটা বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? পাই R1²। ওটা এখানে লেখা হয়েছে, আর দুটো পোর্শন ছিল অর্থাৎ ওপর নিচে, তাই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটাই যদি হয়, তাহলে খেয়াল করো, 2π কমন নিয়ে নাও, 2π কমন নিয়ে নাও। তাহলে 2π যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে? R2h প্লাস R1h প্লাস 2π আমরা নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে? R2² মাইনাস R1², ঠিক আছে? এবার আমরা যার যার মান জানি বসিয়ে দাও। তাহলে 2 × 22/7 ব্র্যাকেটে R2 মানে কত? R2 মানে হচ্ছে 5h প্লাস R1 মানে হচ্ছে 4h প্লাস এখানে কত আসবে? এখানে আসবে 5² মাইনাস 4² তাহলে 5² মানে হচ্ছে 25 মাইনাস 4² মানে 16, ঠিক আছে? তাহলে আমাদের কাছে থাকলো 44/7, আর এখানে থাকলো 9h প্লাস 9। এবার এই যে আমাদের এটা বেরালো সমগ্রতল, এটা ইকুয়াল টু আমাদের কাছে কত হয়ে যাবে? 1188, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ছবিটাকে এখানে মিটিয়ে দিচ্ছি, আমরা এখানে ক্যালকুলেশনটা পাশেই করে নিচ্ছি। তাহলে এটাই যদি হয়, তাহলে শর্তে আমরা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি, শর্তে। তাহলে এখান থেকে দেখো 9 যদি কমন যায়, তাহলে 9 কমন গেলে আমরা একবারে 9 কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কাছে থাকবে এরকম 44/7 × 9h প্লাস 1 = 1188। তাহলে সবগুলোকে যদি ওদিকে নিয়ে যাই, তাহলে h প্লাস 1 = হয়ে যাবে 1188 × 7/44 × 9। তাহলে যদি আমরা কাটাকুটি করি, 11 দিয়ে কাটছি, 11 4 44, এখানে 11 দিয়ে কাটলে 11 1 11, 0 11 8 88, 9 দিয়ে 9 12 108, 4 দিয়ে 4 3 12। তাহলে আমাদের h প্লাস 1 = হয়ে যাবে 3 7 21। তাহলে h = কত হয়ে যাবে? 20, অর্থাৎ আমাদের যে উচ্চতা সেটা হয়ে যাবে 20 সেমি। মানে নলটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? নলটির দৈর্ঘ্য হয়ে যাবে 20 সেমি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকের কাছে মনে হয় যে একটু কঠিন, কিন্তু কোশ্চেনটা খুব একটা কঠিন না। অনেকে কি করে, একটু পড়ার অসুবিধার জন্য, অর্থাৎ অঙ্কটা পড়তে ভুল করে এবং কোশ্চেনটা গন্ডগোল করে নেয়। তো দেখে নাও আজকে তোমরা ঠিকঠাকভাবে কিভাবে করতে পারছো। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো, মনে করো একটা তরমুজ আছে, তাই তরমুজের ক্ষেত্রে তুমি উপরের অংশটা, তরমুজের যে লাল অংশ ভেতরে, ঠিক আছে? তাহলে একটা তরমুজ মনে করো গোলাকৃতি তরমুজ আছে, তার ভেতরে লাল অংশটা হচ্ছে এইটা। এবার কি করলে তোমরা, এই মনে করো এই যে এই অংশটুকুটা কেটে নিলে, এই যে উপরের যেইটুকু অংশ, অর্থাৎ এই লাল অংশ বাদ দিয়ে তোমরা কি করলে? উপরের অংশটা কেটে নিলে, মানে এটা মনে করো যে ভেতরের অংশটা, ঠিক আছে? এবার বলা হচ্ছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তো আগের গোলক কোনটা ছিল? এই বাইরের পুরোটা, মানে
ভেতরের সহ আগেরটা কি ছিল পুরোটা, নতুন গোলক কোনটা হলো, এই ভেতরেরটা। বলছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমরা এটা যেহেতু ছোট গোলক, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি স্মল আর, ঠিক আছে, স্মল আর ধরে নিলাম কারণ ছোট গোলক। আর আগের গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করলাম, ধরে নিলাম, ধরি। এবার এটাই যদি হয় তাহলে তোমাকে বলছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নতুন গোলকের বক্রতল কি হয়ে যাবে, তাহলে শর্তে এটাই বলা হয়েছে যে নতুন গোলকের বক্রতল মানে কি, বক্রতল মানে হলো 4πr²। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আগের গোলকের অর্ধেক হয়ে যাবে। তাহলে আগের গোলক কি ছিল, 4πR² বাই এর অর্ধেক হয়ে যাবে, মানে এর অর্ধেক মানে কি 2। তাহলে যদি এটাই হয় তাহলে 4π কেটে যাবে দুদিক থেকে, 4π কেটে গেল, তাহলে আমরা বলতে পারি r² = 2r²। যদি এটাই হয় তাহলে r = আমাদের কাছে থাকবে √2 স্মল r, ঠিক আছে। তাহলে r = আমাদের কাছে থাকবে √2 স্মল r, অর্থাৎ বড় হাতের r যেটা হবে সেটা ছোট হাতের r এর কত গুণ হবে, √2 গুণ। এবার তোমাকে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন বলতে বোঝাতে চাইছে এই যে এইটুকুটার আয়তন, তাহলে ভেতরটা মনে করো বের করে নিয়েছো, তাহলে ফাঁপা। তাহলে আমরা লিখবো কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কি হয়ে যাবে, কেটে নেওয়া অংশের আয়তন হয়ে যাবে 4/3 যেহেতু কেটে নিয়েছো মানে ফাঁপা, তার মানে কি হবে, বড় হাতের r³ মাইনাস স্মল r³, এটাই হবে। তাহলে 4/3 বড় হাতের r মানে কি, বড় হাতের r মানে আমরা জানি √2r। তাহলে আমরা এখানে লিখতে পারি √2r তার কিউব মাইনাস r³, ঠিক আছে। তাহলে 4/3 এখানে কি হয়ে যাবে, √2 এর কিউব মানে কি, √2 কে 3 বার লিখতে হবে, তার মানে দুটো √2 এর জন্য একটা 2 আর একটা √2 আসবে, তাহলে 2√2r³ মাইনাস r³, ঠিক আছে। তাহলে আমরা যদি r³ কমন নিয়ে নিই তাহলে 4/3 r³ মনে করো কমন নিয়ে নিলে, তাহলে কি থাকলো 2√2 মাইনাস 1। এটা হলো কেটে নেওয়া অংশের আয়তন। এবার আমরা নতুন গোলকের আয়তনটা লিখবো। তো নতুন গোলকের ব্যাসার্ধ আমরা জানি r, তাহলে আয়তন কত হয়ে যাবে, 4/3 স্মল r³, কারণ নতুন গোলকের ব্যাসার্ধ কত ছিল আমাদের কাছে, স্মল r। তাহলে আমরা লিখব নতুন গোলকের আয়তন। তাহলে নতুন গোলকের আয়তন আমাদের কাছে কত হবে, নতুন গোলকের আয়তন হয়ে যাবে 4/3 নতুন গোলকের আয়তন কি ছিল, স্মল r³। তাহলে এটাই যদি হয়, এবার তোমাকে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। তাহলে অনুপাত আমরা কি লিখবো, অনুপাত আমরা বের করব 4/3 স্মল r³ 2√2 মাইনাস 1 = 4/3 স্মল r³। 4/3 স্মল r³ কেটে গেল, তাহলে আমাদের কাছে শুধু পড়ে থাকলো 2√2 মাইনাস 1 = 1। আশা করি এরপর তোমাদের এই অঙ্কটি আর ভুল হবে না। নেক্সট পরের কোশ্চেন। পরের প্রশ্নটিতে কি বলা হচ্ছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তার এমন একটা চোঙ আছে যার উচ্চতা কি হচ্ছে, উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধকে তুমি যদি ধরে নাও r, ধরি ব্যাসার্ধ = r, তাহলে উচ্চতা কি হয়ে যাবে, উচ্চতা হয়ে যাবে দ্বিগুণ মানে হচ্ছে 2r। এবার তোমাকে বলা হচ্ছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে এখন আমরা আয়তনটা বের করি। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হলো পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ r এর স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত 2r, ঠিক আছে। πr² h হয়, তাহলে h মানে তো 2r। তাহলে পাই থাকলো, এখানে r² ইন্টু থাকলো 2r, তাহলে আমাদের কাছে থাকলো 2πr³, ঠিক আছে। এবার বলছে যদি উচ্চতা 6 গুণ হতো, যদি উচ্চতা 6 গুণ হয় তবে আমরা আয়তন বের করে নিই, ঠিক আছে। যদি উচ্চতা 6 গুণ হয় তবে আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে পাই ইন্টু r², আর তো কোনো চেঞ্জ হয়নি, ইন্টু এটা উচ্চতা কত হয়ে যাবে 6r, তাহলে কত আসবে 6πr³, ঠিক আছে। এবার তোমাকে বলেছে আগের যে আয়তন ছিল আর এখন 6 গুণ হলে যে আয়তন হবে, তাহলে আয়তন কত বাড়লো, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলেই কত হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী স্টেপ এখানে করছি, শর্তে
6πr³ থেকে -2πr³ বাদ দিলেই কত থাকবে 539। তাহলে এটা থাকলো 4πr³ মানেই 539। তাহলে এটাই যদি হয় তাহলে 4 × 22 × 7 × r³ মানে হয়ে যাবে 539। তাহলে এইটা যদি ওই পারে চলে যায় এগুলো, তাহলে r³ = আমাদের কাছে থাকবে কত 539 × 7/4 × 22। 11 দিয়ে কাটলে 2, এটাকে 11 দিয়ে কাটলে কত হবে 11 × 4 = 44, 11 × 9 = 99, তাহলে 49। 49কে আমরা লিখতে পারি 7 × 7, আর আগে থেকে একটা 7 ছিল, আর 4কে লিখতে পারি 2 × 2 গুণ আর একটা 2 এক্সট্রা ছিলই। তা যেহেতু এদিকে কিউব আছে ওদিকেও 3টা করে আছে, তাহলে r এর ভ্যালু কত আসবে আমাদের, r এর ভ্যালু আসবে 7/2। তাহলে r আমাদের আসলো 7/2, কিন্তু আমাদের বের করতে বলেছে উচ্চতা। তো উচ্চতা আমাদের প্রথমে কত ছিল, দ্বিগুণ, কারণ প্রথমেই তো বলে দিয়েছে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমাদের উচ্চতা কি হয়ে যাবে, উচ্চতা আমাদের উত্তর আসবে 2 × 7 × 2, 2 2 কেটে যাবে, তাহলে উচ্চতা আসবে 7 ডেসিমিটার। ঠিক আছে, উচ্চতা আমাদের কত আসবে 7 ডেসিমিটার। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলা হচ্ছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। তাহলে তোমাকে কাঠের একটা ঘনক থেকে বলা হয়েছে যে তুমি একটা কি তৈরি করবে, একটা শঙ্কু তৈরি করবে। কাঠের ঘনক থেকে তুমি একটা কি তৈরি করবে, একটা শঙ্কু তৈরি করবে। তাহলে ওই শঙ্কুটার আয়তন কত হবে। তাহলে দেখো, যদি আমরা শঙ্কু তৈরি করি তাহলে আমাদের নিশ্চয়ই এরকম একটা শঙ্কু তৈরি হবে। এবার এই ঘনকের মধ্যে থেকেই সেই শঙ্কুটা তৈরি হতে হবে। তাহলে ঘনকের ওপরে পর্যন্ত শঙ্কুর যে শীর্ষকোণ সেটা থাকবে ওপরের তলে, একদম উপরের তলে। ঠিক আছে, যদি আপার ভিউ থেকে দেখাও তাহলে দেখো ওপর থেকে, তাহলে শঙ্কুর একদম ওপরের তলে যে বিন্দুটা অর্থাৎ শীর্ষকোণের বিন্দুটা থাকবে, এবং নিচের তলে কি থাকবে, গোলাকার অংশটা থাকবে। এবং এই গোলাকার অংশের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটা হবে বাহুর অর্ধেক। ঠিক আছে, তাহলে বাহু কত বলে দিয়েছে আমাদের 4.2 ডেসিমিটার। তাহলে ঘনকের বাহু বলে দিয়েছে 4.2 ডেসিমিটার। তাহলে এর যেটা অর্ধেক হবে সেটাই হবে ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ = হয়ে যাবে এর অর্ধেক, অর্থাৎ 4.2 এর অর্ধেক, তার মানে কত আসবে 2.1 ডেসিমিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হয়ে যাবে 2.1 ডেসিমিটার। তাহলে এটাই আমাদের আর শঙ্কুর উচ্চতা কত হয়ে যাবে, তাহলে শঙ্কুর উচ্চতা হয়ে যাবে 4.2 ডেসিমিটার, কারণ শঙ্কুর যে বাহু সেটাই তো ওর উচ্চতা হয়ে যাবে। ঠিক আছে, হাইট, এখান থেকে এইটুকু হাইট উচ্চতা। এবার বলা হচ্ছে যে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, অতএব শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন বের করে নাও। শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 πr²h। তার মানে 1/3 পায়ের ভ্যালু কত 22/7 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তুমি পেয়ে গেছো 2.1 ইন্টু আরেকটা কত হবে 2.1, কারণ r² বলেছে, ইন্টু h কত আমাদের 4.2। তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 দিয়ে 7 3 21, তার মানে এখানে আসবে 0.3। ঠিক আছে, আবার 3 দিয়ে যদি কেটে দাও তাহলে এখানে কত আসবে 0.1। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করি তাহলে কত আসবে। আচ্ছা, আমরা এটাকে ফ্রেশ ভাবে লিখে নিচ্ছি। তাহলে 22 ইন্টু 1, এখানে 1 লিখলাম, ইন্টু এখানে লিখলাম 21, ইন্টু এখানে লিখলাম 42, বাই নিচে 1 এর জন্যও পাবো 10, 21 এর জন্যও পাবো 10, আর 42 এর জন্যও পাবো কত 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর কত বের হবে, 21, 22 আর 42কে গুণ করে নাও। তাহলে 22 আর 21 যদি গুণ করো তাহলে কত আসবে, 22 আর 21 গুণ করলে তোমার আসবে 462। এবার এর সাথে তুমি আবার 42 গুণ করে নাও, তাহলে কত আসবে, তাহলে 4 0 19,404, 19,404 বাই এখানে 1000, অর্থাৎ 1-এর 3টা শূন্য, তাহলে পয়েন্ট বসে গিয়ে আমাদের উত্তর আসবে 19.404। যেহেতু আয়তন বলেছে তাহলে ঘন ডেসিমি। ঠিক আছে, 19.404 ঘন ডেসিমিটার। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্নটি বলা হচ্ছে গ্রামের আয়তাকার মাঠে দৈর্ঘ্য প্রস্থ
20 মিটার এবং 15 মিটার। তাহলে একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার করে গর্ত করা হলো। তাহলে মনে করো এটা হচ্ছে সেই মাঠটি, তাহলে এই 4টা কোণে তুমি পিলার বসানোর জন্য 4 মিটার করে কি করে দিলে, জায়গাটা ছেড়ে দিলে, ঠিক আছে? 4 মিটার করে কি করলে, জায়গাটাকে ছেড়ে দিলে। তাহলে এটাই যদি হয়, 4 মিটার করে জায়গা ছেড়ে দিলাম। এবার বলছে এখানে ঘনকাকৃতি গর্ত করা হলো, অর্থাৎ এই যে ভেতরে খোঁড়া হয়েছে, অর্থাৎ নিচেও গভীরতাও কত, 4 মিটার, ঠিক আছে? এবার বলা হচ্ছে অপসারিত মাটি, অর্থাৎ এখান থেকে যে মাটিগুলো পাওয়া যাবে সেই মাটিটা এই জমির ওপরে অবশিষ্ট জমির মধ্যে কি করা হলো, ছড়িয়ে দেওয়া হলো। এবার বলছে ওই জমির উচ্চতা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে? এখানে মাটির উচ্চতা লেখা আছে। সাধারণত যেহেতু আমাদের প্রথমে মাঠ বলেছে তাই জন্য মাঠেরই কথা আমরা লিখেছি, ঠিক আছে? দেখো তাহলে কি করবো আমরা এই টোটালটা জানি হচ্ছে 20, ভালো করে বুঝবে। এখান থেকে এইটুকু হচ্ছে জানি আমরা 20, ঠিক আছে? তাহলে 20 মিটার যদি হয়, এদিকে আমরা জানি এটাও 4, এগুলোও 4, প্রত্যেকটা কত করে আছে, 4 করে আছে। তাহলে যদি 4 করেই থাকে, প্রত্যেকটা কত করে আছে, 4 করে, যদি 4 করে থাকে তাহলে এদিকে 4 বাদ, এদিকে 4 বাদ, তাহলে অবশিষ্ট যে জমিটা, সেই জমিটার দৈর্ঘ্য কত হয়ে যাবে, 20 থেকে 4 মানে 8 বাদ, তাহলে কত হয়ে যাবে, 12। তাহলে অবশিষ্ট এইটুকু জমি কত হয়ে যাবে, 12 মিটার হয়ে যাবে। মানে এখান থেকে এইটুকু অবশিষ্ট জমিটা কত হয়ে যাবে, 12 মিটার, ঠিক আছে? এবার তাহলে এইটুকু কত হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে 12 মিটার। এবার এইটুকু কত আমাদের, কারণ টোটাল আমাদের কাছে কত, টোটাল আমাদের কাছে 15। তাহলে ভাবো এদিকেও 4 বাদ হচ্ছে, এদিকেও 4 বাদ হচ্ছে, তাহলে 8 বাদ, তাহলে এইটুকু কত হয়ে যাবে, 7, এইটুকু কত হয়ে যাবে, 7। এবার আমরা কি করব, তাহলে আমরা লিখব জমি বা মাঠ, যেটা লিখতে পারো। তাহলে মাঠের দৈর্ঘ্য সমান 20 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে 4টা যে গর্ত আমরা খুঁড়েছি সেই গর্তগুলোর আমরা আয়তন বের করবো, যেহেতু ঘনকাকৃতি। তাহলে আমরা সরাসরি 4টি গর্তের আয়তন বের করে নিচ্ছি, 4টি গর্তের আয়তন। তাহলে একটি গর্তের আয়তন কি হয়ে যেত, বাহু কিউব। তাহলে 4টা গর্তের আয়তন কি হয়ে যাবে, 4 ইন্টু বাহু কিউব। তাহলে 4 ইন্টু বাহু কিউব মানে হয়ে যাবে, বাহু মানে কত, 4, 4 কিউব, তাহলে 4 ইন্টু 64। তাহলে 64 আর 4 কত হয়, 256। অর্থাৎ 4টি গর্তের আয়তন কত হয়ে যাবে, 256 ঘন মিটার, ঠিক আছে? তাহলে 4টি গর্তের আয়তন কত হয়ে যাবে, 256 ঘন মিটার। তাহলে 4টা গর্ত থেকে যে মাটিটা পাওয়া যাবে সেটা কত, 256 ঘন মিটারের মাটি পাওয়া যাবে। এবার আমরা কি করব, আমরা অবশিষ্ট জায়গার ক্ষেত্রফল বের করব। তাহলে অবশিষ্ট জায়গার ক্ষেত্রফল বের করে নাও, অবশিষ্ট জমির বা মাঠের ক্ষেত্রফল। তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফলটা পাবে কি করে, দেখো। তাহলে আমি যদি ছবিটাকে একটু ফ্রেশ করে নিই, অর্থাৎ এই চারগুলো, বাইরের চারগুলো যদি মিটিয়ে দিই সব, তাহলে আমরা ক্ষেত্রফলটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। মনে করো এটা একটা পার্ট, অর্থাৎ এই যে এইটুকু একটা পার্ট, ঠিক আছে, এইটুকু একটা পার্ট। তারপরে এই মাঝেরটা পুরোটা একটা পার্ট, এই মাঝের পুরোটা একটা পার্ট, এবং এইটুকু একটা পার্ট, মানে 3টা পার্টে আমরা ভাগ করলাম। তাহলে প্রথম পার্টটুকুটার দৈর্ঘ্য কত, 12, আর প্রস্থ কত, 4। তাহলে প্রথমটার জন্য কত হয়ে যাবে, 12 ইন্টু 4, প্লাস মাঝেরটার জন্য কত হয়ে যাবে, প্রস্থ 7, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে টোটালটা মানে হচ্ছে 20। তাহলে এটা কত হয়ে যাবে, 20 ইন্টু 7, প্লাস সেম ভাবে পরেরটা, এটা কত হয়ে যাবে, 12 ইন্টু 4। তাহলে এটাই যদি হয়, তাহলে 12 4 48, প্লাস 20 7 কত হয়, 7 × 14 140, প্লাস 48। তাহলে আমাদের কত থাকছে, আমাদের থাকছে 8 8 16 6, হাতে গেলো 1, তাহলে 4 3 12 1 13 3, হাতে গেলো 1, তাহলে 236 বর্গ মিটার। তাহলে আমাদের যে অবশিষ্ট জমির আয়তন পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 236 বর্গ মিটার। এরপর আমরা এখানে করছি অঙ্কটাকে, তাহলে আমরা লিখতে পারি শর্তে, আচ্ছা মনে মনে বলছি, তুমি এরপরে কি লিখবে, অঙ্কতে ধরে নেবে যে মাঠের উচ্চতা h মিটার বৃদ্ধি পেল। তাহলে h মিটার যদি বৃদ্ধি পাই, তাহলে আমরা কি লিখতে পারি, ক্ষেত্রফলের সাথে, অর্থাৎ 236-এর সাথে যদি h গুণ করি, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে কি পাওয়া যাবে,
আয়তন, তাহলে মাটির যে আয়তন সেটা পাওয়া যাবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 256/236। এবার যদি এটা কাটাকুটি করে নাও তাহলে কত হবে কাটাকুটি করলে, মনে করো 4 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 4 5 20, 4 9 36, এটাকে 4 দিয়ে কাটাকুটি করছি 64, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো 64/59, আর এটাকে ভাগ করলে আমাদের আসবে 1.5/59 মিটার। তাহলে এইচ অর্থাৎ যে আমাদের গর্তের যে গভীরতা সেটা কত হয়ে যাবে, এই গর্তের গভীরতা বলা হচ্ছে, বলছি মানে মাঠের উচ্চতা কত বৃদ্ধি পাবে 1.559 মিটার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটি বলা হচ্ছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগ দেওয়া আছে তোমাকে। তাহলে তোমার কাছে কেমন একটা আয়তঘনাকার কাঠের লগ দেওয়া আছে, ঠিক আছে, যার প্রস্থচ্ছেদ আবার বলে দিয়েছে কি বর্গাকার, অর্থাৎ এই যে সাইডের যেটা কাঠের লকটা লম্বা হচ্ছে 2 মিটার, মাথায় রাখবে লম্বাটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, এবং এর প্রস্থচ্ছেদ কত বলে দিয়েছে, এর প্রস্থচ্ছেদ বলে দিয়েছে তোমাকে বর্গাকার, এবং বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 14 ডেসিমি, এটাও 14, এটাও 14, এটাও 14, এটাও 14, ঠিক আছে। তাহলে এটাই যদি হয়, তোমাকে বলেছে এখান থেকে একটা কি করতে হবে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লকটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করা যায়। আর লম্ববৃত্তাকার গুড়ি মানে কি, এই যে এখানে তোমাকে কি করতে হবে, এইভাবে চেরাই করতে হবে কাঠটাকে, যেন এরকম একটা লম্ববৃত্তাকার অংশ চলে আসে। আচ্ছা, এই সাইডেও যদি আমরা ছবিটাকে নিই তাহলে এরকম হবে, অর্থাৎ এই সাইডেও তোমাকে এরকম চেরাই করতে হবে, কাঠটাকে চেরাই করে তোমাকে এরকম লম্ববৃত্তাকার গুড়ি বানাতে হবে, ঠিক আছে। তাহলে এরকম লম্ববৃত্তাকার কি করতে হবে, গুড়ি বানাতে হবে, এবং সবচেয়ে কম কাঠ নষ্ট করে। তাহলে দেখো সবচেয়ে কম যদি কাঠ নষ্ট করো তাহলে এই যে গুড়ি, এই গুড়ির যেটা ব্যাসার্ধ সেটা কি হয়ে যাবে, এই 14-র অর্ধেক হয়ে যাবে, কারণ 14 তো তোমার কি বলেছিল বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গাকারের যে বাহু তার অর্ধেক হয়ে যাবে গুড়ির ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব কাঠের গুড়ির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত 14/2। তাহলে এটা কিসে ছিল, 14 কিসে ছিল ডেসিমিটার, তাহলে 14/2 ডেসিমিটার মানে 7 ডেসিমিটার। কিন্তু দেখো আমাদের উত্তর কিসে বের করতে বলে দিয়েছে, আমাদের উত্তর বের করতে বলেছে ঘনমিটারে। তাহলে ঘনমিটার মানে আমাকে এখানে মিটার করতে হবে, তাহলে ডেসি থেকে মিটার করতে হলে কি করতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে কত হবে 7/10 মিটার, ঠিক আছে। তাহলে 7/10 মিটার। আর কাঠের গুড়ির লম্বাটা বলেই দিয়েছে 2 মিটার লম্বা, তাহলে পুরোটাই লম্বাটা হচ্ছে 2 মিটার। তাহলে কাঠের গুড়ির উচ্চতা বা দৈর্ঘ্য যাকে বলবে সেটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটারে বলেই দেওয়া আছে। তাহলে আমাকে কাঠের গুড়ির কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হয়ে যাবে πr²h। তাহলে পায়ের ভ্যালু আমাদের কাছে কত 22/7 ইন্টু আর এর ভ্যালু আমাদের কাছে কত 7/10, তাহলে এটা 7/10 ইন্টু 7/10 ইন্টু h মানে হচ্ছে 2। তাহলে একটা 7 কেটে গেল, তাহলে 22 দুগুণা আসবে 44, 22 7 আমাদের 154 আর 2, তাহলে কত আসবে 154 আর 2 যদি গুণ করো তাহলে 308, ঠিক আছে। তাহলে 308 বাই এখানে কত আসবে 100, তাহলে আমাদের উত্তর কত আসবে 3.08 ঘনমিটার। তাহলে আমাদের যে কাঠের গুড়ির আয়তনটা হবে সেটা কত ঘনমিটার কাঠ থাকবে, 3.08 ঘনমিটার কাঠ থাকবে। তাহলে নেক্সট এরপরে আরেকটা আমাদের উত্তর চেয়েছে, সেটা হলো কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে আমরা তো এটা কাঠের গুড়ির আয়তন পেয়ে গেলাম, তাহলে প্রথম উত্তর আমাদের বেরিয়ে গেল যে 3.08 ঘনমিটার কাঠ থাকবে। এবার আমাদের যেটা দেওয়া ছিল আয়ত ঘনাকার কাঠের আয়তন বের করতে হবে। তো আয়ত ঘনাকার কাঠের আয়তন, অর্থাৎ প্রথমে আমাদের যে কাঠের লগ ছিল, তাহলে এরপরের স্টেপ আমরা এখানে করছি। তাহলে কাঠের লগের আয়তন কি হয়ে যাবে, কাঠের লগের আয়তনের সূত্র কি হয়ে যাবে, যেহেতু আয়ত ঘনাকার তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এটাই যদি হয় তাহলে দৈর্ঘ্য আমাদের কাছে কত 2 মিটার, প্রস্থ আমাদের কাছে কত 14 ডেসিমিটার ছিল, তাহলে ডেসিমিটার থেকে আমরা যদি এটাকে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে এটাই হয়ে যাবে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সেম আমাদের, মানে দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ আর উচ্চতা সেম, কারণ বর্গাকার বলে দিয়েছিল। তাহলে এটাই যদি হয় তাহলে
14 14 কত হয়, 14 স্কোয়ার মানে 196, 196 আর 2 যদি গুণ করো তাহলে 196 ইন্টু 2 যদি গুণ করো তাহলে 2 6 12, 2 হাতে থাকলে 1, 392, তাহলে আমাদের আসবে 392 বাই নিচে 100, তাহলে আমাদের উত্তর কত আসবে 3.92। এবার 3.92 যদি আমাদের মোট কাঠের লগের আয়তন হয় তাহলে কাঠ কত নষ্ট হবে, তাহলে কাঠ নষ্ট হবে 3.92 থেকে 3.08 তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে 8 12 4 হাতে থাকলে 1, তাহলে 8 0, অর্থাৎ 0.84 ঘনমিটার কাঠ কি হবে, নষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যেমন তোমাকে কাঠের লগ থেকে গুড়ি বলে দিয়েছিল, এটার উল্টোটাও দিতে পারে, অর্থাৎ একটা গুড়ি থেকে তোমাকে কাঠের লগ বের করতে হতে পারে, যার বলে দেবে যে যার পার্শ্বতলটা কি বর্গাকার, অর্থাৎ প্রস্থ আর উচ্চতা তোমাকে সেম ধরতে হবে। সেম কোশ্চেন একটু ঘুরিয়ে দিতেই পারে, তাই জন্য তোমরা একইভাবে, তখন আমরা প্রথমে কি করেছিলাম, কাঠের গুড়ির আয়তন বের করেছিলাম, ওখানে তখন আমরা কাঠের লগের আয়তন বের করব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটি বলা হচ্ছে ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চাটির বাহুর দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয় তবে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। যেহেতু চৌবাচ্চাটি ঘনকাকৃতি, তাহলে বাহু তোমাকে বলে দিয়েছে 1.2 মিটার, মিটার থেকে আমাকে ডেসিমিটার করতে হবে, তাহলে 12 ডেসিমিটার, কারণ লিটারে চেয়েছে, লিটার করতে গেলে আমাকে ডেসিমিটার করতেই হবে। ঠিক আছে, তাহলে বাহু ইজ ইকুয়াল টু 12 ডেসিমিটার। তাহলে বাহু যদি এটা হয় তাহলে আয়তন কি হয়ে যাবে, আয়তন হয়ে যাবে বাহু কিউব, তাহলে আয়তন হয়ে যাবে বাহু কিউব অর্থাৎ 12 কিউব। তাহলে 12 কিউব আমাদের কাছে কত আসবে, 1728 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার দেখো কি বলা হচ্ছে, তুমি 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চার মধ্যে 1/3 অংশ জলপূর্ণ থাকে, তাহলে 1/3 অংশ যদি জলপূর্ণ থাকে তাহলে উঠে গেছে কত অংশ, 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি পূর্ণ থাকে জল, তাহলে খালি হয়েছে কতটা, 3 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে ওটা এই আয়তনের খালি হয়েছে। তাহলে আমরা লিখবো 64 বালতিতে জল ধরে, তাহলে 64 বালতিতে জল ধরে কতটা, 17, মানে মোটের 2/3 অংশ, কারণ 2/3 কি করে পেলে, 1/3 অংশ আছে, তাহলে খালি হয়েছে কত 2/3, তাই 3 দিয়ে যদি কাটাকুটি করো, 3 দিয়ে 3 5 15, 3 7 21 আর 3 6 18, তাহলে 576 কে 2 দিয়ে গুণ করলে 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 7 14 15, 5 হাতে থাকলো 1, 2 5 10 11, 1152 লিটার। আমরা লিটারেই লিখে দিলাম, কারণ ঘন ডেসিমিটার মানেই হচ্ছে লিটার। তাহলে 64 বালতিতে যদি এই জল ধরে, তাহলে তোমাকে বলেছে একটি বালতিতে জল ধরে কতটা, কারণ প্রতি বালতিতে জল ধরে বলেছে, তাহলে প্রতি বালতিতে জল ধরে কত, 1152 বাই 64, যদি কাটাকুটি করো বা ভাগ করে নাও রাফে 64 দিয়ে 1152কে, তাহলে কত হবে, 64 1 64, তাহলে 1 51 2 512, তাহলে 64 8 হয়ে যাবে 512, তাহলে আমাদের উত্তর আসবে 18 লিটার। তাহলে একটি বালতিতে জল কত ধরে, 18 লিটার। পরের প্রশ্ন, পরবর্তী যে কোশ্চেনটি তোমাদের দেওয়া আছে 10 নম্বরে, দেখো সেম কোশ্চেন দেওয়া আছে, আমি একটু আগেই করলাম তোমাদের, ওখানে ছিল আয়তঘনাকার কাঠের লগ থেকে কাঠের গুঁড়ি, এখানে কাঠের গুঁড়ি থেকে লগ। তো তোমাদের একটু আমি হেল্প করে দিচ্ছি, তাহলে এটা যদি কাঠের গুঁড়ি হয়, ঠিক আছে, এটা যদি কাঠের গুঁড়ি হয়, তোমাকে এখানে বলেছে যে এখান থেকে তোমাকে সব থেকে কম কাঠ নষ্ট করে একটি আয়তঘনাকার কাঠের লগ তৈরি করতে হবে। তাহলে যার সবগুলো বাহু কি হবে, যার হচ্ছে তোমাকে বলেছে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তার মানে এই যে এই সাইডের যেগুলো পাবে তুমি, এগুলো যেন বর্গাকার হয়। কোশ্চেনটা হচ্ছে এইভাবেই দেওয়া আছে। আচ্ছা, ছবিটাকে আমি যদি একটু বেটার ভাবে আঁকি তাহলে আমাদের ছবিটা হবে এরকম টাইপের। ঠিক আছে, এরকম টাইপের। তাহলে এই যে তুমি কাঠের লগ থেকে তুমি যে বর্গাকার আয়তঘনাকার যে কাঠের লগ পাচ্ছ, অর্থাৎ গুঁড়ি থেকে যে লগটা পাচ্ছ, তো দেখো গুঁড়ির যে ব্যাস, অর্থাৎ গুঁড়ির যে ব্যাস, সেটাই হয়ে যাবে লগের কি কর্ণ।
তাহলে তোমাকে এখানে কর্ণ মানেই পেয়ে যাবে তুমি ওর ব্যাস, ব্যাস মানে কত তোমাকে বলে দিয়েছে 12√2। এবার কর্ণ মানে কি আমরা জানি √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু বাহু, আর এখানে থাকবে 12√2 কেটে গেল, তাহলে তুমি বাহু পেয়ে গেলে কত 12। তাহলে তুমি এই যে বাহু অর্থাৎ প্রস্থ আর উচ্চতা তুমি পেয়ে গেলে কত 12 করে, এবং তোমাকে 21 মিটার লম্বা বলেই দিয়েছে। তাহলে মিটারকে তুমি সেমি করে নাও, কারণ এটা সেমিতে আছে, সেমি করে নিয়ে তারপর তুমি বের করে নিতে পারবে। অঙ্কটা নিজে বাড়িতে করে নেবে, যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে সলিউশন করে দেবো, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 এবং 20 সেমি। বলছে এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলো, তাহলে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করা হয়, বলছে সমকোণ সংলগ্ন বাহু দুটি কত 15 আর 20। তাহলে মনে করো বলা হচ্ছে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 15, ঠিক আছে। এবার বলছে যদি তুমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে দীর্ঘ বাহুটাকে অক্ষ ধরলে এটাকে মনে করো ফিক্স রেখে দিলে, এইভাবে অক্ষ ধরে ফিক্স রেখে দিলে, এবং এইটাকে যদি পূর্ণ আবর্তন করো অর্থাৎ একবার যদি ঘুরিয়ে দাও, তাহলে খেয়াল করো এরকম টাইপের একটা চিত্র পাবে না, এরকম টাইপের একটা চিত্র পূর্ণ আবর্তনের জন্য। তাহলে এটা তোমাদের কাছে ছিল 15, এটা তোমার কাছে কত আছে 20। তাহলে এই যে এরকম টাইপের চিত্র পেলে, মানে শঙ্কু পেলে, তাহলে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হয়ে যাবে 20 আর ব্যাসার্ধ হচ্ছে 15। তাহলে তোমাকে সমগ্রতল আয়তন বের করতে বলেছে, তোমরা সূত্র ধরে অঙ্কটা করে নেবে, ঠিক আছে। তো আজকের জন্য আমরা এইটুকুই, কারণ আর বেশি বড় করছি না ভিডিওতে, তোমাদের টাইম নষ্ট হবে বেকার। তোমরা যারা সামনে তোমাদের মাধ্যমিক, আর আজকে তারিখ হচ্ছে তোমার 18, তাহলে আর আমি যে সময় ভিডিও করছি সেই তারিখটা হলো 18। তোমরা যা মাথায় রাখবে যে তোমাদের হাতে আর বেশি সময় নেই, কারণ তোমাদের 2 তারিখ থেকে মাধ্যমিক এক্সাম শুরু। তাহলে তোমরা এক কাজ করবে, সেটা হলো এই মাসের শেষ পর্যন্ত তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও, এবং তারপরে যে তোমাদের যেহেতু প্রথম পরীক্ষা বাংলা আছে এবং তোমাদের পরীক্ষার টাইমও চেঞ্জ হয়ে গেছে, যারা জানো না তারা আশা করি শুনেছো অনেকে খবরে যে 9:45 থেকে তোমাদের এক্সাম কি হচ্ছে শুরু হচ্ছে। তাহলে 9:45 থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তার মানে তোমরা সকালে পড়ার টাইম পাবে না, মাথায় রাখবে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেল, কারণ সকালে একটু বই দেখলে তোমাদের সুবিধা হতো, কিন্তু যেহেতু সকালে বই দেখার তোমরা সুযোগ খুব একটা পাচ্ছ না, তাই জন্য তোমাদের কাজই হবে যে এখন আগে থেকেই সমস্ত জিনিস ভালো মতো প্র্যাকটিসে রাখা, এবং সকালবেলা কেউ রাত জাগবে না, কারণ পরীক্ষার আগে রাত জাগলে কি হয়, একটা ক্ষতি হয়। যে ক্ষতিটা হচ্ছে, ধরো পরীক্ষার আগে তোমরা যদি রাত জাগো, তাহলে দেখবে পরীক্ষা হলে গিয়ে তোমাদের মধ্যে একটা ঘুম ভাব আসবে, এবং তোমরা কোশ্চেন পেপারকে ঠিক মতো পর্যবেক্ষণ করে উত্তর দিতে পারবে না, হয়তো কোনো একটা জায়গায় হয়তো ভুল হবেই। ওই জন্য কেউ খুব একটা রাত জাগবে না। এখন হয়তো জেগে জাগছো ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগের টাইমে কেউ রাত জাগবে না, ভালো মতো পড়াশোনা করো আর এই সাজেস্টিভ কোশ্চেনগুলো করে নাও, তোমাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।